বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল অথবা ভ্যালুয়েশন থেকে আজকে 5 নম্বর ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসে আমরা নতুন আরও একটা অঙ্কের সমাধান করব, যেখানে প্রশ্নে বলা হয়েছে অন দ্য বেসিস অফ দি অ্যাবভ ইনফরমেশন ফাইন্ড আউট দি ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। তাহলে এটা আমাদের জন্য নতুন। এখন অঙ্কটা সহজে বোঝার জন্য যত প্রকার বেসিক আলোচনা করা প্রয়োজন, যা কিছু আলোচনা করা প্রয়োজন, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের এই ক্লাসটা দেখতে হবে। প্রশ্নটা পড়ে নিচ্ছি। দি ব্যালেন্স শিট এট 31st March 2015 shown the following position. অ্যাসেটস এখানে আছে, লাইবিলিটিস আছে। অ্যাসেটসের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল 7 লক্ষ টাকা, স্টক ইন হ্যান্ড 20 লক্ষ টাকা, প্লান্ট আছে 12 লক্ষ টাকা, ফ্যাক্টরি প্রেমিসেস 12 লক্ষ টাকা। অবশ্যই আগের ক্লাসগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে, না হলে এই ক্লাস কিছুই বুঝতে পারা যাবে না। ধারাবাহিক ক্লাস দেখতে হবে সবসময়। লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটির দিকে শেয়ার ক্যাপিটাল 3 লক্ষ, ইকুইটি শেয়ার আছে 10 টাকা করে 30 লক্ষ টাকা, জেনারেল রিজার্ভ আছে 6,50,000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 5,50,000, কারেন্ট লাইবিলিটিস ব্যাংক ওভারড্রাফট 1,50,000, অ্যাকাউন্ট পেবল 2,50,000, প্রভিশন ফর ট্যাক্সেশন 5 লক্ষ টাকা। Net profit of the company for the last 5 years before providing for taxation were as follows. বিগত 5 বছরের প্রফিট এখানে দেওয়া আছে 5 লক্ষ টাকা, 7 লক্ষ 20, 7 লক্ষ 50, 8 লক্ষ 20, 9 লক্ষ টাকা। প্রশ্ন হলো কারেন্ট ইয়ার প্রফিট কত? 9 লক্ষ টাকা। দি মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস ওয়ার এস ফলোস। এখানে যে সম্পদ আছে এটার মার্কেট ভ্যালু নিচে দেওয়া আছে, যেমন স্টক 20,30,000 টাকা। যদিও ব্যালেন্স শিটে স্টকের পরিমাণ 20 লক্ষ টাকা, কিন্তু এটার বাজার মূল্য 20,30,000। আর ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় আমরা অবশ্যই জানি বর্তমান যে মূল্যটা সেটাই নিতে হবে। প্লান্ট আছে 12,50,000, কিন্তু ব্যালেন্স শিটে 12 লক্ষ টাকা ছিল, আমরা 12,50,000 টাকাই নিব। ফ্যাক্টরি প্রেমিসেস 13,10,000, কিন্তু এখানে 12 লক্ষ আছে, আমরা 13,10,000 টাকা অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যেটা ওইটাই নিব। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দিও। ট্যাক্সেশন মে বি কনসিডার্ড এট 40%, যে করের হার 40%। গুডউইল শুড বি ভ্যালুড এট 4 years পারচেজ অফ সুপার প্রফিট। বলা হয়েছে সুপার প্রফিট মেথডে 4 বছর ক্রয়ের জন্য গুডউইল নির্ণয় করতে হবে। তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধান করতে হবে নাকি ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করতে হবে। সুপার প্রফিট মেথডে। নর্মাল রেট অফ রিটার্ন 12% পার অ্যানাম, প্রতি বছরে 12% নর্মাল রেট অফ রিটার্ন। রিকোয়ারমেন্ট অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন ফাইন্ড আউট দি ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। শেয়ারের অন্তর্নিহিত মূল্যটা বাহির করো। শেয়ারের অন্তর্নিহিত মূল্য বাহির করার নিয়ম সম্পূর্ণ ক্লাস দেখলে বুঝতে পারবেন। এখন শেয়ারের অন্তর্নিহিত মূল্যটা বাহির করার নিয়মটা আসলে কি? একটা ব্যবসায়ের মধ্যে নেট যত অ্যাসেটস থাকবে, ওই নেট অ্যাসেটসকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে প্রত্যেকটা শেয়ারে কি পরিমাণ সম্পদের পরিমাণ পড়বে, এটাকে বলা হয় শেয়ারের অন্তর্নিহিত মূল্য। এবং এখানে আরও কিছু কাজ আছে, আমি অঙ্কের সমাধানে যদি তোমাদের বলে দিই একেবারে সহজ হয়ে যাবে। শেয়ারের অন্তর্নিহিত মূল্য আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ব্যবসায়ের সম্পদের মধ্যে নেট যে অ্যাসেটস থাকবে, নেট মোট নয়, নেট কখন পাবো? আমরা যে ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করেছিলাম তখন নেট অ্যাসেটস বাইর করার সূত্রটা কী ছিল? টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি বাদ দিলেই নেট অ্যাসেটস পাওয়া যায়। ওই নেট অ্যাসেটসের উপরে আমরা শেয়ার সংখ্যা, নেট অ্যাসেটসকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে প্রত্যেক শেয়ারের সম্পদের কী পরিমাণ পড়ে, এটাই হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। আমরা উত্তরটা পেয়ে যাব, অথবা ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার। আচ্ছা, এই যে একটা ব্যবসায়ের হিসাব আমাদের দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক ইন হ্যান্ড, প্লান্ট, ফ্যাক্টরি প্রেমিসেস, 4টা সম্পদ আছে। যদি আমি এই 4টা সম্পদ থেকে এই যে দায় 3টে আছে মাইনাস করে দিই, তবেই তো নেট অ্যাসেটস পেয়ে যাই, তাই তো? কিন্তু এখানে আরেকটা কাজ বাকি আছে।
এখানে যে এতগুলো তথ্য দেওয়া হয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানের একটা সুনাম আছে, সুনামকৃত সম্পদ হিসাবে ধরে নেওয়া হয়েছে। সুনাম একটা স্থায়ী সম্পদ অথবা অস্পর্শনীয় সম্পদ এবং ব্যবসায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ সুনাম। কারণ যে ব্যবসায়ের সুনাম যত বেশি, সেই ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় তত বেশি, আর বিক্রয় বেশি মানে সম্পদ তত বেশি, নগদ টাকা বেশি বৃদ্ধি পাবে। তাহলে সুনামটাকে কি এই ব্যবসা প্রতিষ্ঠানের একটা সম্পদ হিসাবে আলাদাভাবে গণনা করার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। এই জন্য যেটা করব, শুরুতে আমাদের গুডউইলটা বাইর করে নিতে হবে। যদি গুডউইল আমরা পেয়ে যাই পজিটিভ, তখন সম্পদের সাথে এটা যোগ করে নিতে হবে। দেন টোটাল সম্পদ থেকে আমরা দায়সমূহ মাইনাস করব, নেট অ্যাসেটসটা পেয়ে যাব। মূলত ওই কারণে আমরা গুডউইলটা নির্ণয় করব। কারণ সরাসরি এখানে বলা নেই যে তুমি গুডউইল নির্ণয় করো। কেন গুডউইল নির্ণয় করব? কারণ গুডউইল একটা সম্পদ। এই সম্পদটা আমরা হিসাব করে নিব, তারপর এই সম্পদের সাথে যোগ করে নিব। এখন গুডউইল নির্ণয় করার যে নিয়ম কানুন, আমি এটা নতুন করে আজকের ক্লাসে আলোচনা করব না। বিগত ক্লাসগুলোতে বহুবার আলোচনা করে বোঝানো হয়েছে, ধারাবাহিক ক্লাসগুলো তোমরা দেখে নিও। আমি সরাসরি উত্তরে যাচ্ছি। এখন গুডউইল নির্ণয় করার জন্য যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এটা 7 লক্ষ টাকাই আসবে। তবে এখানে যে নেট মার্কেট ভ্যালু স্টকের 20,30,00,000, প্লান্টের 12,50,00,000, ফ্যাক্টরি প্রেমিসেস 13,10,00,000, বর্তমান যেটা ওইটাই আসবে, এগুলো আসবে না। ঠিক আছে, এগুলো এখন আসবে না। এই টাকাটা না নিয়ে বর্তমান মূল্যটা নিব। আর ব্যাংক ওভারড্রাফট, প্রভিশন ফর ট্যাক্সেশন, 3টা আছে। তো প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, প্রথমে প্রেজেন্ট ভ্যালু প্লান্ট 12,50,00,000, ফ্যাক্টরি প্রেমিসেস বর্তমান মূল্য 13,10,00,000, অ্যাকাউন্ট রিসিভেবল 7 লক্ষ, স্টক ইন হ্যান্ড 20,30,00,000 যোগ করে 52,90,000, কারেন্ট লাইবিলিটিস 3টা আছে এখানে, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্ট পেবল, প্রভিশন ফর ট্যাক্সেশন 9 লক্ষ টাকা। তখন ক্যাপিটাল এমপ্লয়েড 43,90,000। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করব। উপরের যে ক্যাপিটাল এমপ্লয়েড শুরুতে তো এখানে নিয়ে আসতে হয়, এখানে তো বেসিক ক্লাসে বলা হয়েছে, আগের ক্লাসগুলোতে বলা হয়েছে, এটা তোমরা জানো। তো এটা নিয়ে আসা হলো। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করব। তো বর্তমান বছরের যে কারেন্ট ইয়ার প্রফিট 9 লক্ষ টাকা, সেটা এখানে নিয়ে আসো। এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন, যে আগের একটা অঙ্ক ছিল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল, ক্রেডিটে প্রভিশন ফর ট্যাক্সেশনও ছিল, নতুন করে তো আরেকটা প্রফিট যোগ করা হয়েছে, ওইটা ক্যাপিটালাইজেশন মেথডে। আর আমরা এখন সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধানটা করছি। অতএব আলাদাভাবে ওয়ার্কিংয়ের প্রয়োজন নেই। 9 লক্ষ টাকা যেটা দেওয়া আছে এটা থেকে নিব। ইনকাম ট্যাক্স রেট 40%, 3,60,000, অঙ্কের মধ্যে 40% দেওয়া আছে। 5,40,000, এটাকে হাফ করে 2,70,000 এখানে নিয়ে আসলাম। উপরের টাকা ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট 2,70,000 মাইনাস করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 41,20,000 টাকা চলে আসে। এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা এখন বাইর করব, যে কয়টা বছর, 5টা বছরের প্রফিট দেওয়া আছে। 5টা বছরের প্রফিট, তারপর এটাকে 5 দ্বারা ভাগ, 7,38,000, কোনো ওয়ার্কিং করার মতো নেই। ইনকাম ট্যাক্স 40% মাইনাস করে 4,42,800, ওয়ার্কিং করার মতো নেই। এটার মানে হলো যেগুলো নেই, অঙ্কটার মধ্যে এগুলো নেই, যেহেতু নেই এটা আমাদের আর বসাতে হচ্ছে না। নর্মাল রেট অফ রিটার্ন, এটা বইয়ের মধ্যে দেওয়া, এটা আমরা না দিলেও পারতাম, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এটা দেওয়া আছে। ওকে, তো ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিটের সূত্র, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যেটা উপরে পেয়েছে 41,20,000, এবং নর্মাল রেট অফ রিটার্ন 12%, 4,94,400 নর্মাল প্রফিট। সুপার প্রফিটের সূত্র হলো সুপার প্রফিট এভারেজ প্রফিট, অর্থাৎ এখানে এভারেজ প্রফিট বলতে এভারেজ মেনটেনেবল প্রফিট 4,42,800 থেকে নর্মাল প্রফিট মাইনাস করতে হবে। এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট মাইনাস করতে হবে, দেন আমরা সুপার প্রফিটটা পাবো, সেটাই এখানে করা হয়েছে। এখন 4,42,800 এবং মাইনাস 4,94,400 যদি বিয়োগ করি, মাইনাসের টাকাটা উত্তরে চলে আসে। যে এই ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল হবে কি, এটা মাইনাসের টাকায় চলে আসছে।
এটার কোনো সুনাম নেই। তো যেহেতু এই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো সুনাম নেই, সুনাম যেহেতু নেই, এটা সুনাম নামক সম্পদটা তো আর যুক্ত করা হবে না। যদি সুনামটা থাকতো আমরা ওই সম্পদের সাথে যোগ করে দিতাম। তাহলে গুডউইল, এস দেয়ার ইজ নো সুপার প্রফিট ইন দ্য বিজনেস, ব্যবসার মধ্যে অতি মুনাফা নেই, সো উই ক্যান সে দ্যাট, তাই আমরা বলতে পারি দেয়ার ইজ নো গুডউইল, এখানে কোনো গুডউইল নেই। তো যেহেতু গুডউইল নেই, এটা আমাদের চেক করার প্রয়োজন আছে। এখন ভ্যালু অফ শেয়ার আন্ডার ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে ক্যালকুলেশন অফ নিট, এই ভ্যালু অফ অর্ডিনারি শেয়ারটা বাইর করার জন্য যেটা বলা হয়েছে ফাইন্ড আউট ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, ওইটা বাইর করার জন্য পুনরায় আমরা যে সম্পত্তি আছে অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক ইন হ্যান্ড, প্লান্ট, ফ্যাক্টরি, প্রেমিসেস, ওইটা থেকে বর্তমান মূল্য থেকে এটা ক্যাপিটাল এমপ্লয়েডের মতো যে দায় আছে মাইনাস করে দিব। এখানে যদি লং টার্ম কোনো লাইবিলিটিস যেমন বন্ড এগুলো থাকতো তাও আমরা এখানে মাইনাস করে দিতাম। অ্যাসেটস, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে প্রত্যেকটা অ্যাসেটস এখানে যোগ করা হয়েছে 52,90,000। আউটসাইড লাইবিলিটির মধ্যে কারেন্ট লাইবিলিটিস আছে, যদি এখানে লং টার্ম লাইবিলিটিস থাকতো তাও এখানে আমরা মাইনাস করে দিতাম। এটা ক্যাপিটাল এমপ্লয়েডের মতো 9 লক্ষ, উপরের টাকা থেকে মাইনাস করলে নেট অ্যাসেটস। তখন ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে নেট অ্যাসেটস মাইনাস নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এবং তোমাদের মনে রাখতে হবে যদি অঙ্কটার মধ্যে এখানে মালিকানা সূত্রের দিকে অর্ডিনারি শেয়ার আছে, যদি অগ্রাধিকার শেয়ার থাকতো, প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের যেহেতু নামেই অগ্রাধিকার শেয়ার, এটার সুবিধার মধ্যে একটু অগ্রাধিকার দেওয়া হয়, এই জন্য এখানে অগ্রাধিকার শেয়ারের টাকা মানে নেট অ্যাসেটস থেকে অগ্রাধিকার শেয়ারের টাকা এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ মাইনাস করে তারপর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা এখানে ভাগ করা হতো। নেট অ্যাসেটস 43,90,000 টাকা, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার 3 লক্ষ, উপরের টাকাকে নিচের টাকা দ্বারা ভাগ করে 14.63, দ্যাটস আনসার ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে। আবার বলছি কথাটা, যদি আমাদের প্রশ্নের মধ্যে এখানে অগ্রাধিকার শেয়ার থাকতো আর ডিভিডেন্ড বা লভ্যাংশ থাকতো অগ্রাধিকার শেয়ারের, তখন নেট অ্যাসেটস থেকে অগ্রাধিকার শেয়ারের টাকাটাও মাইনাস করতাম, ডিভিডেন্ডও মাইনাস করতাম, তারপর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করে এই টাকাটা চলে আসতো। আশা করব সকল শিক্ষার্থীরা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।